তো বন্ধুরা, যেদিকে বাংলাদেশ এগোচ্ছে তাতে দেশটার দুটুকরো হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কেননা গত দুদিনে এমন কিছু ঘটে গেছে যা ভয়ঙ্কর কিছুর দিকে ইঙ্গিত দিচ্ছে। এমনকি যা খবর আসছে সেটা যদি পুরোপুরি কার্যকর করতে পারে বাংলাদেশ, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি সেই দিন দূরে নেই যখন ভারতের মিসাইল আর ড্রোনের তাণ্ডবে পুরো ছারখার হয়ে যাবে গোটা বাংলাদেশ। আর এর জন্য ভারত কোনোভাবেই দায়ী নয়, বরং দায়ী কেবলমাত্র বাংলাদেশের এই উন্মাদ জনগণ। কেননা যে মুহূর্তে এখন গোটা ভারত জুড়ে ভারতীয় ফোর্সেস আর এজেন্সি রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে দিল্লি ব্লাস্টের সাথে জড়িত সমস্ত জিহাদিদের খুঁজে বের করার জন্য, ঠিক তার মাঝেই একটা ভয়ঙ্কর বয়ান আসে বাংলাদেশের তরফ থেকে, যেখানে বাংলাদেশের বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ সমর্থক আর পূর্ব সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান অফিসিয়ালি বয়ান দিয়েছে যে আমরা এখন থেকে ভারত বিরোধী সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীদের নিজের দেশে আশ্রয় দিয়ে তাদেরকে ট্রেনিং দেব, যাতে ভারতের ওপরে অ্যাটাক করানো যায়। আর এই বয়ানটা ঠিক এমন সময় সামনে এসেছে যখন ইতিমধ্যে দিল্লি ব্লাস্টের তদন্তে বাংলাদেশের লিঙ্ক উঠে এসেছে, যেখানে এই পুরো ব্লাস্টের জন্য বাংলাদেশ থেকে বিস্ফোরক এনে তা পশ্চিমবঙ্গের মাধ্যমে এখানে পাঠানো হয়। ফলে স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই ব্যক্তির বয়ানকে সম্পূর্ণ ফেলে দেওয়া যায় না। আর এখানেই শেষ নয়, বিষয়টিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে পাকিস্তানের দাবি, যেখানে পাকিস্তানের এক নেতা ওদের পার্লামেন্টে দাঁড়িয়ে বয়ান দিয়েছে যে আমরা দিল্লির এই ব্লাস্ট করিয়েছি, যা আমাদের জন্য বিরাট বড় সফলতা, এবং কাশ্মীর থেকে দিল্লি পর্যন্ত আমাদের জিহাদিরা ভারতের রক্ত বইয়ে দেবে। लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे, और अल्लाह के फजल करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह अफवाज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा, और ऐसा मारा आज तक त्यारों की गिनती पूरी नहीं हुई। এখন জাস্ট পরপর সমস্ত ডটগুলোকে মেলান। দিল্লিতে হামলা হলো, তার সাথে লিঙ্ক পাওয়া গেল কার? বাংলাদেশ। এরপরেই বাংলাদেশ আর পাকিস্তান একই সময়ে বয়ান দিল, যেখানে এক দেশ বলছে আমরা ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে অ্যাটাক করাবো, অন্যদিকে আরেক দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে আমরা এই দিল্লির হামলা করিয়েছি, যা বলার অপেক্ষায় রাখে না যে এই মুহূর্তে এখানে কত বড় ষড়যন্ত্র চলছে। এখন আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছেন তারা আশা করি বুঝে গেছেন এর পেছনে আসলে কি গেম চলছে। এখানে যা আমি গত 1 বছর ধরে বলে আসছি, ডিপ স্টেট বেসিক্যালি ডলার কোল্যাপসের আগে এই রিজিয়নে শেষ একটা বড় যুদ্ধ চায়, এবং যে কোনো মূল্যে তা হবে, এতে ভারত রাজি থাকুক বা নাই থাকুক। এবং এর জন্যই কিন্তু পাকিস্তান আর বাংলাদেশ দুজনকেই রেডি করা হয়েছে, যেখান থেকে সুযোগ পাবে ভারতের ওপরে অ্যাটাক হবে। স্পেশালি আমি শুরু থেকে পশ্চিমবঙ্গকে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল যে এই মুহূর্তে বাংলায় যে পরিমাণে অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে, তাতে কিন্তু ডিপ স্টেটের জন্য বাহাতের খেলা ভারতে বাংলাদেশের দিক থেকে অ্যাটাক করানো। এবং আমার প্রিডিকশান 100% মিলে গেছে এই দিল্লি ব্লাস্টের ক্ষেত্রে, যেখানে দিল্লি ব্লাস্টের সমস্ত বিস্ফোরক পশ্চিমবঙ্গ হয়েই সাপ্লাই হয়েছে। আর যে সাপ্লাই করেছে সে কিন্তু বাংলাদেশি মুসলিম, যে বহু বছর ধরে বাংলায় ঘাঁটি গেড়ে বসে আছে। এবং তারপর যেচে পাকিস্তান আর বাংলাদেশের তরফ থেকে যেভাবে ওপেনলি বয়ান দেওয়া হচ্ছে, সেটা তো প্রমাণ করেই দিচ্ছে যে এদের মাধ্যমে ডিপ স্টেট সরাসরি ভারতকে উস্কানি দিচ্ছে, যাতে আমাদের হাতে অ্যাটাক করা ছাড়া আর কোনো উপায় না থাকে। এখন প্রশ্ন হলো, যদি সবটাই এতটাই পরিষ্কার হয় তাহলে এখনও পর্যন্ত ভারত কোনো অ্যাকশান নেয়নি কেন? বা এরপর কী হবে? আবারও কি ভারতে কোনো বড় টেরর অ্যাটাক হবে, নাকি ভারত, বাংলাদেশ অথবা পাকিস্তান কাউকে একটা ঠুকবে? এবং কেনই বা আমি ভিডিওর শুরুতেই বললাম যে এখন বাংলাদেশের দুটুকরো শুধু সময়ের অপেক্ষা? সত্যি কি তাহলে এবারে বাংলাদেশকে ভাঙার দিকেই ভারত এগোচ্ছে? ওয়েল, এখানে 3টে বড় অ্যাকশন হবে, কিন্তু স্টেপ বাই স্টেপ। প্রথমে যদি ডিরেক্ট অ্যাকশনের বিষয়ে বলি, এটা বাংলাদেশে হবে, এটা হবে কেবলমাত্র পাকিস্তান। কারণ বাংলাদেশের জন্য আমাদের আলাদা পরিকল্পনা আছে, যাকে নিয়ে আমি পরে কথা বলছি। পাকিস্তানের কথা বললে আমাদের আর্মি চিফ 2 দিন আগেও স্পষ্ট ভাষায় জানিয়েছে যে এবারে যা হবে তা আগেকার মতন কিছু না। অর্থাৎ অপারেশন সিঁদুর, বালাকোট বা সার্জিক্যাল স্ট্রাইক, এগুলো সবই কিন্তু অ্যান্টি টেরর অপারেশন ছিল, কোনো যুদ্ধ নয়। এখানে ডিরেক্টলি পাকিস্তানের মিলিটারিকে হিট করা হয়নি। কিন্তু এবারে ভারত অ্যাকচুয়ালি পাকিস্তানের মিলিটারিকে হিট করবে। এখন আপনি বলবেন যে ভাই, এসব তো আমরা কবে থেকে শুনছি, কিন্তু দিল্লি ব্লাস্টের পরেও
কিছু হলো না কেন? ওয়েল, এর সহজ জবাব হলো যে দিল্লির হামলা এখনও শেষ হয়নি। এটা কেবলমাত্র একটা অ্যাটাক নয়, বরং পুরো একটা সিরিজ ছিল, যেখানে এই হামলার পর আরও বড় বড় টেরর অ্যাটাক প্ল্যান হয়েছে। তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সেই সমস্ত অ্যাটাক যা অলরেডি প্ল্যান আছে এবং আমাদের দেশের ভেতর সমস্ত জিহাদিরা রেডি বসে আছে এই হামলার জন্য, তাদেরকে আগে ধরতে হয়। তা না করে যদি আগে পাকিস্তানের ওপরে অ্যাটাক শুরু হয়, সেই সময় আমাদের পুরো ফোকাস ওদিকে থাকবে এবং আমাদের দেশের এই গদ্দারগুলো সেই সুযোগ নিয়ে কোথায় কোথায় ব্লাস্ট করবে আপনি কল্পনাও করতে পারছেন, এবং এতে ঠিক কী পরিমাণ লোক মরবে ভাবতে পারছেন। তাই আগে এদেরকে না ধরে কিছুতেই ভারত পাকিস্তানের ওপরে অ্যাটাক শুরু করতে পারবেন। এগুলো মিটলে তবেই কিন্তু ভারতের মিলিটারি অ্যাকশন শুরু হয়, যার ইঙ্গিত আমাদের বিদেশমন্ত্রী এসসিও সামিটে জানিয়ে দিয়েছে, যেখানে উনি স্পষ্ট ভাষায় হুমকি দিয়েছে যে আমাদের জনগণকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করার পূর্ণ অধিকার আছে এবং আমরা তা প্রয়োগ করব। মানে এটা বেসিক্যালি একটা ইঙ্গিত ছিল ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য যে ভারত হামলার জন্য প্রিপারেশন নিচ্ছে। এবং এবারে যেহেতু অ্যাটাক পাকিস্তানের মিলিটারির ওপর হবে ডিরেক্টলি, তো গতবারের মতন ভুল হবে না যে ওরা ফেক ন্যারেটিভ তৈরি করবে আমরা জিতে গেছি বা আমেরিকা কিছু করবে, তার কিন্তু কোনো জায়গা দেওয়া হবে না। তাই সেই হিসেবেই প্রিপারেশন চলছে যাতে পুরো পাকিস্তানের ব্যান্ড বাজানো যায় প্রমাণ সহ। এবারে আসি বাংলাদেশের কথা। তো এখানে আমার মনে হয় না ডিরেক্টলি ভারত অ্যাটাক করবে। যদি করে, এখানে আমাদের পুরনো যে প্ল্যান সেটা ভেস্তে যেতে পারে। তার জায়গায় ভারত ইন্টারনালি বাংলাদেশের ব্যান্ড বাজায়। উদাহরণ হিসেবে এই মুহূর্তে গোটা বাংলাদেশে দুটো ভাগে ভাগ হয়ে পড়েছে, এবং টু বি অনেস্ট বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে এটাই মনে হচ্ছে যে ওরাও ইয়ামেনের রাস্তায় হাঁটছে, যেখানে এক পক্ষ এই জেহাদি জামাত আর বাকি প্রো পাকিস্তান সমর্থক গোষ্ঠীরা লড়ছে, অন্যদিকে আওয়ামী লীগ থেকে শুরু করে প্রো বাংলাদেশ বা প্রো ডেমোক্রেসি টিম রয়েছে। যার সবচেয়ে বড় উদাহরণ বাংলাদেশে হাসিনার ফাঁসির আদেশের পর গোটা বিশ্ব দেখেছে যেভাবে সাডেনলি রাতারাত গোটা ঢাকায় সেইভাবে আক্রমণ হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে, যেভাবে জুলাই আন্দোলনের সময় হয়েছে। এছাড়াও ধীরে ধীরে ওখানে প্রো আওয়ামী সমর্থকরাও ময়দানে নামছে, এবং ওরা যে লকডাউনের ডাক দিয়েছিল কয়েকদিন আগে, তাতেও স্পষ্ট যে বাংলাদেশের জনগণের একটা ভালো অংশ কিন্তু আওয়ামী লীগের পক্ষে এখনও রয়েছে। অন্যদিকে প্রো পাকিস্তান বা জিহাদি সমর্থকরাও দুর্বল নয়, ওরাও মারাত্মক শক্তিশালী। ফলে দুটো মিলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, এবং আমি অবাক হব না যদি ভারত, আমেরিকা বা যে সমস্ত দেশ রয়েছে তারা নিজের মতন করে এক একটা গোষ্ঠীকে সমর্থন দিয়ে ইয়ামেনের মতন অবস্থায় পৌঁছে। তবে আলটিমেটলি এইসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। ভারতের পরিকল্পনা হলো যে আমাদের দেশের পুরো 5 থেকে 10 কোটি যত অবৈধ মুসলিম রয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো, এবং এটা যে কোনো মূল্যেই করা হয়। আর তারপর বাংলাদেশের পক্ষে সার্ভাইভ করার আর তখন উপায় থাকবেন, কারণ গত 1 বছরে ওরা ইকোনমিক্যালি এমনিতেই শেষ হয়ে গেছে। আওয়ামী লীগের নামে ওদের ইসলামিক জনগণ নিজেরাই সমস্ত জায়গায় অ্যাটাক করিয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ব্যান্ড বাজিয়ে দিয়েছে, আর বাকি যেটুকু ছিল বা যেটুকু অর্ডার ওদের হাতে ছিল তাকেও খুবই পরিকল্পিতভাবে বাংলাদেশের এয়ারপোর্টে পুরো কনসাইনমেন্টে, যেটা আমেরিকার ইউরোপে যাওয়ার কথা ছিল, তাতে আগুন জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়। এবং এরপর থেকেই বাংলাদেশ লাগাতার গার্মেন্টসের অর্ডার হারাচ্ছে, কারণ সমস্ত বিদেশি কোম্পানিগুলো ভরে রয়েছে এবং কেউ বাংলাদেশে নিজেদের অর্ডার দিচ্ছেন, বরং এই সমস্ত অর্ডার ভারতে শিপ করছে। ফলে বাংলাদেশের ইকোনমি শেষ। এই মুহূর্তে দুটো আলাদা গোষ্ঠী তৈরি হয়েছে, যা ইভেনচুয়ালি বাংলাদেশকে দুটো টুকরো করার দিকে নিয়ে যাচ্ছে। এখন এটা হবে কি না সেটা আমাদের দেখার বিষয় না, হোক না হোক সেটা বাংলাদেশের জনগণ বুঝবে। আমাদের বিষয় হলো শুধুমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, এবং এটা করলে এমনিতেও বাংলাদেশ বলে কিছু থাকবে, কারণ এই 10 কোটি অতিরিক্ত পপুলেশন বাংলাদেশে ঢোকার মানেই হলো সেটা জনবিস্ফোরণের আকার নেবে। ফলে বাংলাদেশ আর পাকিস্তান দুই দেশই নিজেদের কবর খুঁড়ে ফেলেছে। আমাদের কাজ তাতে মাটি দেওয়া, আমরা সেটাই করছি।